এই বর্ষায় বাজারে কিন্তু সুন্দর সুন্দর সবজি আর ইলিশ মাছ পাওয়া যায়। এ দিয়ে অনেক সুন্দর সুন্দর রেসিপি বানানো যায়। আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করি সবাই ভালো আছেন। আল্লাহর রহমতে আমিও ভালো আছি। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব দারুণ একটি রেসিপি। এই যে দেখতে পাচ্ছেন, আমি এখানে ইলিশ মাছ নিয়েছি। ইলিশ মাছগুলোকে আমি এখন লবণ, হলুদ, একটু মরিচের গুঁড়া দিয়ে ম্যারিনেট করে নিচ্ছি। ভালো করে মাখিয়ে নিতে হবে যাতে হলুদ আর লবণগুলো সম্পূর্ণ মাছের গায়ে লাগে। এই যে আমার মাখানো শেষ। এবার আমি প্যানে দিয়ে দিলাম তেল। আমি এইখানে সানফ্লাওয়ার তেল ব্যবহার করলাম। আপনারা চাইলে সরিষার তেল, সয়াবিন তেল যে যার মতো ব্যবহার করতে পারেন। এখন আমি মাছগুলোকে ভেজে নিব। বেশি ভাজবো না, হালকা করে ভেজে নিব, কারণ বেশি ভাজলে মাছটা ড্রাই হয়ে যাবে। তাই আমি হালকা ভেজে নিব, পরবর্তীতে আমি আবার রান্না করে ফেলব। এই যে সম্পূর্ণ মাছগুলো আমার দেওয়া শেষ। এবার আমি এগুলোকে একটু এপিট ওপিট করে হালকা ভেজে নিব। আপনারা ইলিশ মাছের কে কী এই বর্ষায় রেসিপি তৈরি করছেন এবং কিভাবে খেয়েছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর আপনারা আমার কাছ থেকে কি কি রেসিপি দেখতে চান ইলিশ মাছের অবশ্যই জানাবেন। আমি ট্রাই করব আপনাদেরকে দেখাতে ইলিশ মাছের মজার মজার কি খাবার তৈরি করা যায়। সম্পূর্ণ রেসিপিগুলি আমি আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করব। এই যে আমার মাছ কিন্তু দেখেন এপিঠ ভাজা হয়ে গেছে। আমি আবার মাছটাকে উল্টে ও পিঠে দিয়ে দিয়েছি। আমার মাছগুলো এপিঠ ওপিঠে যে লাল লাল হয়ে আসছে। এখন আমি এই মাছগুলো কিন্তু আর ভাজি করব না, মাথাটাকে একটু দাঁড় করাই দিলাম। ওই পাশটা একটু কাঁচা ছিল, তা ওই পাশটাও আমি ভাজতে দিলাম। এবার মাছগুলোকে আমি তুলে নিচ্ছি, কারণ বেশি ভাজলে পুড়ে পুড়ে যাবে আর পরবর্তীতে একটু শক্ত লাগবে। ইলিশ মাছ কিন্তু শক্ত শক্ত ভালো লাগে না, একটু নরম নরমই ভালো লাগে। এই যে আমার মাছগুলো কিন্তু ভাজা হয়ে গেছে। এবার মাথাটাও আমি আরেকটু চাপ চেপে ভেজে নিলাম। এই যে উঠাই নিচ্ছি। এখন আমি এতে দিয়ে দেব পেঁয়াজ কুচি। ওই তেলেই আমি পেঁয়াজ কুচিগুলো দিয়ে দিলাম। তারপরে দিয়ে দিলাম রসুন। রসুনগুলোকে আমি একটু থেতো করে দিয়েছি, কারণ রসুন দিলে তরকারি সুন্দর একটা সেন্ট হয় এবং ঝোলটা গাঢ় হয়, খেতেও দারুণ লাগে। তাই আমি সব ধরনের তরকারিতেই একটু রসুন দেওয়ার চেষ্টা করি। আর রসুনে তো জানেন কত গুণাগুণ। ব্লাড প্রেশার, কোলেস্ট্রল যাদের, তাদের জন্য অনেক উপকার, সব রোগেরই উপকার, কারণ রসুন হচ্ছে অ্যান্টিবায়োটিক। এবার আমি এখানে দিয়ে দেব সবজি। সবজিতে নিয়েছি বেগুন। বেগুনগুলোকে আমি একটু কোনা কোনা করে কেটে দিয়েছি। তারপরে দিয়েছি 2-3টা আলু আর 3টা পটল আর 5-6টা ঢেঁড়স। সবগুলোকেই আমি দেখুন কি সুন্দর কোনাকানি করে কেটে দিয়েছি। দেখতেও সুন্দর লাগে আর খাওয়ার সময়ও পরিবেশন করলে দেখবেন অনেক সুন্দর হয়। এবার আমি ওই সম্পূর্ণ সবজিগুলোকে দিয়ে দিলাম এই রসুন আর পেঁয়াজের মধ্যে। এবার আমি একটা খুন্তি দিয়ে ভালো করে কষিয়ে নেব। রসুন পেঁয়াজগুলি যাতে নিচে পুড়ে না ওঠে সেই জন্য আমি একটু নেড়ে দিচ্ছি। এবার আমি এখানে দিয়ে দিব মশলাগুলি। এই যে দিয়ে দিলাম লবণ, পরিমাণ মতো আমি লবণ দিয়েছি। তারপরে দিয়ে দিলাম হলুদের গুঁড়া, তারপর সামান্য মরিচের গুঁড়া, তারপর ধনিয়ার গুঁড়া দিয়ে দিলাম, আর দিয়ে দিলাম জিরা বাটা। এখন আমি এগুলোকে দিয়ে ভালো করে সবজিটা কষিয়ে নেব, কারণ সবজিটা যত সুন্দর কষানো হবে খেতেও কিন্তু অসম্ভব মজা হবে আর তরকারিটা নষ্ট হবে না সহজে। আর এভাবেই আগেই পানি দেওয়া যাবে না, চুলার আঁচ কমিয়ে একটু পর পর নেড়ে নেড়ে সবজিগুলোকে প্রপারলি সিদ্ধ করে নিতে হবে। সেমভাবেই আমি দেখুন আমি একটু পর পর এভাবেই নেড়ে নেড়ে পুরো সবজিগুলোকে কষিয়ে নিচ্ছি, সম্পূর্ণ মশলা যাতে সবজির গায়ে লেগে যায়। এই যে দেখুন কি সুন্দর কালার আসছে। এখন বাজারে কিন্তু এই ধরনের সবজি বেশি পাওয়া যায়, চাল কুমড়া, পটল, ঢেঁড়স, কারণ বর্ষার সময় এই ধরনের সবজি হয়।
আর আমার বাসায় যেহেতু পটেটো লাভার আছে, তাই ওদের জন্য তো আমাকে মাস্ট পটেটো দিতেই হবে। তাই ভাবলাম যে পটেটোর সাথে একটু পটল আর বেগুন যোগ করে দিই স্বাদ। আর অল্প ঢেঁড়স দিলে কিন্তু একটু পিছলা পিছলা হয়, খেতে দারুণ লাগে। কারণ এটা আমারও পছন্দ, আমার বাসার সবারই পছন্দ। এই যে দেখুন সিদ্ধ, আমি ঢাকনা দিয়ে কিছুক্ষণ পরে আবার তুলে আবারও নেড়ে দিচ্ছি। সবজিগুলো কিন্তু দেখুন সেদ্ধ হয়ে আসছে। আপনারাও এই টিপসগুলি ফলো করে রান্না করবেন, অবশ্যই আপনাদের রান্না অসম্ভব মজার হবে। সবজিগুলো কিন্তু দেখুন সিদ্ধ হয়ে আসছে আর কষানো হয়ে গেছে। আমি এবার আবারও ঢাকনা দিয়ে আরও কিছুক্ষণ সিদ্ধ করে নেব। চুলার আঁচটা কিন্তু আমি কমিয়ে দিয়েছি। আর এই যে দেখুন সব সবজি একদম সিদ্ধ হয়ে রান্না হওয়ার মতো হয়ে গেছে। কি সুন্দর গ্রান বের হয়েছে। আপনারা কে কোথা থেকে আমার এই ভিডিওটি দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করবেন। এবার আমি এতে দিয়ে দিলাম পানি, পরিমাণ মতো ঝোলের জন্য আমি এইখানে পানি দিয়ে দিলাম। দিয়ে একটু খুন্তির সাহায্যে সম্পূর্ণ সবজিগুলোকে ঝোলের সাথে মিশিয়ে দিচ্ছি। এবার আমি ঢাকনা দিয়ে ঢেকে রান্না করতে দিব। এই যে কিছুক্ষণ পর ফুটে উঠেছে, আমি ঢাকনা তুলে নিলাম। আর একটু খুন্তির সাহায্যে আমি এটাকে একটু নাড়াচাড়া করে এতে কিন্তু আমি এখন মাছগুলি দিয়ে দিব। কারণ মাছটা আমি আগে থেকে কিন্তু বেশি ভাজি করিনি, হালকা ভেজেছিলাম। এখন এই ঝোলেই সিদ্ধ হয়ে যাবে। যে মাছগুলোকে আমি এই সবজির উপরে বসিয়ে দিচ্ছি। মাছও সিদ্ধ হবে, ঝোলও কমে আসবে, আর আমার রান্নাটাও হয়ে যাবে কিন্তু। আর একটু তেলের, ওই মাছের তেল ছিল ওটুকু আমি দিয়ে দিলাম। দেখুন এভাবেই কিন্তু এই যে ফুটে উঠেছে। আমি মাছটাকে এপিট ওপিট করে আবারও উল্টে দিয়ে নিচ্ছি, কারণ দুপাশেই যেন সমানভাবেই কুক হয়। যে কোনো মাছ দিয়েই এইভাবে রান্না করা যায়, তবে আমি ভাবলাম এই বর্ষার সময় ইলিশ মাছ দিয়েই এই রেসিপিটি করি আর আপনাদের সাথেও শেয়ার করি। এখন আমি মাঝে মধ্যেই কিন্তু আপনাদের সাথে ইলিশের রেসিপিটি শেয়ার করব বিভিন্ন প্রকার। চোখ রাখবেন অবশ্যই আমার পেজে, আর ইউটিউব থেকে দেখলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, যাতে আমার পরবর্তী ভিডিওর নোটিফিকেশান আপনাদের মোবাইলে যায়। আর দিয়ে দিলাম এবার কাঁচামরিচ, তারপরে দিয়ে দিলাম ধনিয়ার পাতা, উপরে ছিটিয়ে দিয়েছি ধনিয়া পাতাটা। দেখুন আমার রান্না শেষের দিকে, তাই আমি লাস্টের দিকে ধনিয়া পাতা আর কাঁচামরিচটা দিয়ে দিলাম। কাঁচামরিচটা লাস্টের দিকে দেওয়াতে বেশি সিদ্ধ হবে না, আর ওর বিচিগুলো সারা তরকারিতে ছড়াবে না, বেশি ঝালও হবে না। কাঁচামরিচের সুন্দর একটা ফ্লেভার তরকারিতে ছড়িয়ে যাবে। এবার আমি ঢাকনা দিয়ে আরেকটু রান্না করে নিচ্ছি। কিছুক্ষণ পর ঢাকনা তুলে এই যে দেখুন আমার তরকারি সুন্দর হয়ে গেছে আর ঝোলও কমে আসছে। আমি এখানে হালকা ঝোল রাখবো, বেশি ঝোল রাখবো না। এই যে অল্প ঝোল হয়ে গেছে, আমার চুলা অফ করে দিয়েছি। ধন্যবাদ সবাইকে ভিডিওটি দেখার জন্য। থ্যাঙ্কস ফর ওয়াচিং। আল্লাহ হাফেজ।